এই যে নিঃশব্দ ভূমি, যেখানে প্রকৃতি নিজেই গল্প বলে মানুষের জীবনের, আর দূরের ওই মেঘালয়ের পাহাড় যেন পাহারা দেয় এই জনপদকে, যার সবুজ আঁচলের ছায়ায় বাস করে প্রকৃতির সন্তানেরা। প্রিয় বন্ধুরা, বলছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের নকশির গারোপাড়া থেকে। যেখানে হাজার হাজার বছর ধরে পাহাড়ি প্রকৃতির সাথে নিবিড় বন্ধনে জড়িয়ে আছে বেশ কিছু গারো পরিবার। চলুন দেখে আসি বৈচিত্র্যময় নকশি গ্রামে গারোদের বেঁচে থাকার সংগ্রামী জীবন। সুপ্রিয় দর্শক, শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের নকশি গ্রামের বানাইপাড়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, গারো পাহাড়ের পাদদেশ সিরিজের আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা আপনাদেরকে এই যে বানাইপাড়া রয়েছে, এই বানাইপাড়ার গারো কমিউনিটির যারা রয়েছে তাদের জীবন বৈচিত্র্য দেখানোর চেষ্টা করব। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। নকশির গারোপাড়া একসময় ছিল বনভূমি আর বন্যজন্তুর রাজ্য। এখনো এখানে বন্য হাতির উপদ্রব রয়েছে। এই অঞ্চলে প্রচলিত জুম চাষ নেই, আছে পাহাড়ের ঢালে সযত্নে গড়া কৃষি জমি, ধান ক্ষেত, প্রতিটি বাড়ির চারপাশে টুকরো টুকরো ফল ও সবজির বাগান। গারোরা এখানে বাঙালিদের মতোই চাষাবাদ জানে, আর সীমান্তের এই জমিতে ফসলও খুবই ভালো হয়। প্রিয় দর্শক, এই বানাইপাড়ায় আসার পর মানে এখানের যে আমাদের ভারতের সাথে যে সীমান্ত, সেই সীমান্তটি দেখতে আসার পর লক্ষ্য করলাম যে এখানে খুব চমৎকারভাবে মানে পাহাড়ি উপত্যকার ভিতরে কৃষি জমি, মানে দেখুন যে বনভূমি এবং উঁচু টিলাগুলোকে সেগুলোকে তারা কেটে কত সুন্দর করে এখানে আপাতত ধান রোপণ করা হয়েছে। এই সাইডে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লম্বা করে এইভাবে চলে গেছে একদম ভারতের সীমা পর্যন্ত, ঠিক একইভাবে এই দিকেও রয়েছে। দেখুন এই যে এখান থেকেও খুব চমৎকারভাবে এখানে এই কৃষি জমিটা রয়েছে। এইটাই শুধু আপনাদেরকে আমি দেখানোর জন্য এখানে আসিনি প্রিয় দর্শক। আমি যেটা এসেছি বানাইপাড়ায় আসার পর আমার যে কৌতূহলটা সেটা হলো এই সামনে থেকে আমি লক্ষ্য করলাম পানি যাচ্ছে, পড়ে গেলাম পুরো ধপাস করে রাস্তার ভেতরে। দেখুন অবস্থা, কিন্তু তারপরেও যখন পড়েই গেছি সমস্যা নাই, আপনাদেরকে দেখাই যাই। এই যে একটা পানি যাচ্ছে এই দিক থেকে, এইটা পানিটা আপনার ধানের ক্ষেতের জন্য ব্যবহৃত হয়। এই দেখুন এই পানিটা পাহাড়ি ঝর্ণার পানি, মানে পাহাড় থেকে আপনার নেমে আসে। কি চমৎকার দৃশ্য দেখুন দর্শক। এই পানির ভিতরে নেমে পড়েছি। অ্যাকচুয়ালি আমার মানে আমি প্যাকের ভিতরে পড়ে গেছিলাম তো, কিন্তু এই পানিটা মানে যে ঝর্ণার যে পানিটা আসে এটা মূলত আপনার বেশ উষ্ণ, মানে গরম, ভালোই লাগতেছে হাঁটতে হাঁটতে। প্রিয় দর্শক, এটাই হলো আপনার বানাইপাড়ার যে গারোপাড়াটি রয়েছে, সেই গারোপাড়ার প্রথম বাড়ি। দেখুন এখানকার প্রতিটি মাটির ঘর খুবই নান্দনিক এবং অনেক সুন্দর। এই মাটির ঘরগুলোতে প্রিয় দর্শক মানে আপনার গরমের সময় খুব একটা গরম হয় না, আবার শীতের সময় এই মাটির ঘরগুলো উষ্ণ থাকে। তো সচরাচর আমরা যারা সমতলে থাকি সেখানে কিন্তু এরকম মাটির ঘর আমরা খুব একটা দেখতে পাই না, কারণ মানে আপনার অধিকাংশ বাঙালিরাই এখন মাটির ঘর থেকে আপনার চলে গিয়ে তারা কিন্তু
এখন হচ্ছে গিয়ে টিনের ঘর ব্যবহার করে। কিন্তু যারা এই সীমান্তবর্তী পাহাড়ি জনপদের ভেতরে থাকে তাদের ভেতরেও অনেকের পরিবর্তন এসছে, তারাও আসলে মাটির ঘর থেকে অনেকটা সরে গেছে। কিন্তু এই গারোপাড়ায় প্রায় অধিকাংশ গারো বাড়ি মাটির। নকশির গারোপাড়ার ঘরবাড়িগুলো খুবই নান্দনিক। মাটির তৈরি দেয়াল, পরিচ্ছন্ন আঙিনা, যেন ছোট ছোট শিল্পকর্ম। গারো নারীরা এখন ব্যস্ত, কেউ কাঠ চেরার কাজে, কেউ মাছ কাটায়, কেউ বা রান্নায়। দেখলে মনে হয় তাদের জীবন যেন এখানে খুবই ধীর, তবে পরিপাটি ছন্দে গাথা। দাদা কেমন আছেন? মোটামুটি ভালো আছেন না? আপনার নামটা কি দাদা? আমার নাম হচ্ছে পান্তু মারাক। পান্তু মারাক। এই যে আপনার বানাইপাড়ার যারা গারো রয়েছে অধিকাংশ আপনার কি মারাক নাকি আরো কিছু? এখানে দুটো মিলে সাংমা আছে, মারাক, এই দুইটা আছে, তাই তো? আচ্ছা, এখানে আপনার গারো পরিবার কতগুলো আছে এই বানাইপাড়ায়? আমাদের গারো পরিবার প্রায় 70 পরিবার আছে। 70 পরিবার? তো এটা তো অনেক বড় গারো পাড়া দেখা যায়। হ্যাঁ, তো এখানে কৃষি জমি আছে? কৃষি জমি আছে, কৃষি জমি থাকলেও মনে করো অনেকগুলো জমি ফালাইয়া রাখছে, আবাদ করা যায় না বন্য হাতির কারণে। ও, হাতি এসে আর কি নষ্ট করে দেয়। মানে কৃষি জমি আছে কিন্তু অনেক কম। তো ওই অল্প স্বল্প ফসল টসল হয়। এর উপরেই কি আপনাদের চলে নাকি এর বাইরেও আরো কোনো কাজ আপনারা করেন এখানে? বাইরে কাজ করে আমরা, যদি কাজ পাই দিন মজুরি করি। আচ্ছা আচ্ছা দাদা, এই যে সীমান্তবর্তী অঞ্চল, এইখানে আমরা দেখছি যে বিভিন্ন সময় মানে আপনার ওই যে অবৈধ কাজগুলো যেগুলো হয় ভারত থেকে, বিভিন্ন চোরা কারবারি যেগুলো হয়, এই ধরনের কাজগুলো কি আপনাদের এদিকে হয় নাকি? আবার হতেও পারে, হইলেও তো মনে করো এগুলো প্রকাশে হয় না, এগুলো তো এটা সব গোপনে হয় না। তারপরে আপনারা তো যেহেতু সীমান্তবর্তী অঞ্চলে থাকেন কাছাকাছি, যার কারণে জিজ্ঞেস করলাম যে আপনি জানেন কিনা, মানে আপনাদের কাছে টুকিটাকি খবর টবর আসে আর কি, তাই তো? চলে আর কম বেশি? হ্যাঁ, কম বেশি মনে হয় চলে। আচ্ছা, কারণ এদের তো মনে করো গোপন ভাবে যারা করে, এরা তো মনে করো সদরে করে না, সবাই গোপনে গোপনেই করে। দর্শক, এবারে কিন্তু আমরা মূলত বানাইপাড়ার যে মূল গ্রাম, সেই গ্রামের ভেতরে ঢুকছি। মানে এখানে দুটো তিনটে যে বাড়ি যাদের সাথে আমরা কথা বললাম এবং এতক্ষণ আপনাদেরকে দেখালাম, সেগুলো হলো একেবারেই মানে বিচ্ছিন্ন সীমান্তের কাছাকাছি। তো এইটা হলো আপনার এই যে মূল গ্রাম, এখান থেকে শুরু। বাড়িঘরগুলো কিন্তু দর্শক অনেক সুন্দর, মানে সবই কিন্তু এখানে মাটির। মুশকিল হচ্ছে এই যে সময়টায় আমরা এসেছি, এই সময়টা কাজের দিন, তো এখানে অল্প স্বল্প কিছুটা কৃষি জমি রয়েছে, যে কৃষি জমিগুলোতে তারা এই সময় ধান চাষ করে। তো অধিকাংশই ধান চাষের কাজে ব্যস্ত রয়েছে, যার জন্য কিন্তু গ্রামের ভেতরে সেরকম কোনো বিশেষ মানুষজনের দেখা পাওয়া যাচ্ছে না। তো দর্শক, এখানে আসার পর আমরা মূলত সেই স্কুলটার সন্ধান পেয়েছি। এখানে যে আপনার গারোপাড়ার ভেতরে যে স্কুলটা রয়েছে, ওই যে আমার সামনে আপনাদেরকে যদি দেখাই, এই বাড়িটার ভেতর থেকে গিয়ে আপনার ওই যে সামনে, তো স্কুলটার কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো। বানাইপাড়ার এইখানের যে গারো কমিউনিটির ছেলেমেয়েরা রয়েছে, তারা এই স্কুলটার মধ্যে পড়াশোনা করে, এরকমটা আর কি আমরা জানতে পারলাম। মূলত এখানে যারা শুধুমাত্র গারো তাদেরই পড়াশোনা হয় কিনা এই বিষয়টা আমরা জানবো। এখানে যারা শিক্ষক আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো, কারণ এই যে নকশি গ্রামটা, এই নকশি গ্রামের ভেতরে আরও বেশ কয়েকটা কমিউনিটি রয়েছে, যেমন হাজং রয়েছে, তারপরে কোচ রয়েছে, তারপরে বানাই রয়েছে যাদেরকে মারগান কোচ বলা হয়, ইভেন কোচেরাও রয়েছে এই নকশিতে। এই যে স্যার আপনাদের স্কুলটা রয়েছে, এইটা কি আপনার শুধুমাত্র যারা গারো কমিউনিটির ছেলে মেয়েরা রয়েছে তাদেরকেই পড়ানো হয়? না, আসলে এখানে শুধু গারো না, এখানে মুসলমান ছাত্রছাত্রী আছে। আচ্ছা, গারো আছে, হিন্দু আছে, হাজং আছে, কোচ আছে,
নানা সম্প্রদায়ের লোক একসাথে সব ধরনের সব সম্প্রদায়ের লোকজন আসে। মানে এইটা কি আপনার কোনো মিশনারি স্কুল নাকি এমনি সরকারি স্কুল আমাদের বাংলাদেশ? মিশনারি না তো, এটার আসলে এটা পরিচালনা মূলত কারা করে? এটার নাম হলো সনে স্কুল। এটা হলো অস্ট্রিয়ার একটা সংস্থা। ও আচ্ছা, মানে এটা হলো যে আপনার বিদেশি সংস্থার একটা স্কুল। জি। আচ্ছা আচ্ছা। এই স্কুলের ছেলেমেয়েরা আসলে পড়াশোনা করছে এবং আজকে ওদের পরীক্ষা, এবং যেটা জানতে পারলাম শিক্ষকের কাছ থেকে, উনি বললেন যে এখানে মোটা দাগে আপনার সব ধর্মের ছেলেমেয়েরাই পড়াশোনা করতে পারে। আমার একটা কৌতূহল ছিল যে হয়তো এই স্কুলের মধ্যে মূলত শুধুমাত্র আপনার যারা গারো কমিউনিটির তাদের ছেলেমেয়েরাই পড়ে কিনা। গারো জাতি মূলত তিব্বতী বর্মী গোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাদের প্রাচীন নিবাস অখণ্ড ভারতের আসাম ও মেঘালয় পাহাড়ে। কিন্তু ভারত ভাগ হলে বাংলাদেশের শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার গারো পাহাড়ে বসবাসরত বহু পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ে। গারোদের প্রাচীন ধর্ম ছিল সাংচা, যেখানে তারা বিশ্বাস করত প্রকৃতির আত্মায়, বন দেবতা, নদীর আত্মা আর পাহাড়ের রক্ষক। কালের পরিক্রমায় তাদের জীবনে এসেছে খ্রিস্ট ধর্ম, কিন্তু তাদের ভাষা, সংস্কৃতি ও বিশ্বাসের সুর আজও টিকে আছে এখানে। এই ভাষা আপনার দাদা? ও আচ্ছা, আপনারা তো সবাই খ্রিস্টান তাই না? খ্রিস্টানই তো। তার মধ্যেও আবার মানে পার্থক্য না? পদবিতে শুধু পার্থক্য। গারোদের মধ্যে আরো অনেক পদবি রয়েছে তাই না? সাংমা, মারাক, তারপরে কি ওই ড্রং নাকি যেন একটা আছে, তারপরে নকরেক আছে, আরো বেশ কিছু রয়েছে। রিচিল বহুত। হ্যাঁ প্রিয় দর্শক, এই যে বাড়িটা আমার মনে হয়েছিল যে বানাইপাড়ার এটা হচ্ছে একেবারে শেষ বাড়ি, কিন্তু এখানে দেখলাম এক দিদি আপনার চাল ঝাড়ছে। তো তার কাছে জিজ্ঞেস করলাম, তিনি বললো যে না, এইটা মূলত শেষ বাড়ি না। তো এখান থেকে মানে আমরা লক্ষ্য করেছি, আপনাদেরকে দেখাই, এখান থেকে একটা রাস্তা গেছে, এই যে এই রাস্তা দিয়ে যদি আমরা আরো সামনে যাই তাহলে আরো বাড়ি ঘর আছে। আমরা যাব এই রাস্তা দিয়ে, তার আগে এই দিদির সাথে আমরা একটুখানি কথা বলবো। দিদির ধান ঝাড়া হয়ে গেছে না চাল ঝাড়লেন? ও, এটা কি চাউল দিদি? সেন্টু পাইজন। এইখানে আপনার ওই যে জমিটা রয়েছে দেখলাম ওই যে টিলার মধ্যে, এইখানে ফাঁকা জায়গায়, ওই জায়গায় আপনারা আবাদ করেন ধান? এই যে এইখানে নিচে যে আপনার সামনে, ওইখানে আপনারা ধান চাষ করেন? আরো পাহাড়ের ভিতরে চাষ করি। আরো পাহাড়ের ভিতরে চাষ করেন? হাতি এসে নষ্ট করে না? করে সজাগ থাকুন লাগে। ও আচ্ছা দিদি, তা এইখানে যে আপনার জমিগুলো যে ওই যে টিলা টুলার ভেতর দিয়ে আপনারা যে আবাদ করেন, ওইখানের ওই পানি কই থেকে পান আবাদের জন্য? বৃষ্টি হইলে ভাজে, ঝর্ণার পানি আসে পাহাড় থেকে। ওইদিকে ভারতের থেকে ঝর্ণার পানি আসে? আচ্ছা আচ্ছা। আর এমনি আপনার অন্য সেচ দেওয়ার উপায় নাই না? না। আচ্ছা, তো ফলন ভালো হয় দিদি এখানে ধান? ফলন তো ভালোই হয়, কোনবা বছরে পায় আর কোনবা বছরে পায় না, হাতির জন্য আর কি। হাতি না আসলে মোটামুটি পাওয়া যায়। হ্যাঁ, তো আপনার 1 কাঠা জমিতে কয় মন হয় দিদি ধান? কমই হয়, 1 মন 1.5 মন। 1 মন 1.5 মন হয়? ও, তাহলে তো একটু কমই হয় তাই না? কমই হয়, পাহাড়ের ভিতরে সব গাছ গাছালি শ্যামা পড়েছে ওই জন্য। হ্যাঁ, রোদ থাকলে আরো ভালো হতো। দিদি বললো এইদিকে আরো বাড়ি ঘর রয়েছে, তো আমরা আপনাদেরকে একটু দেখাই, যেহেতু আমরা এখানে এসেছি। আর তারা বললো আপনার এই যে পাহাড় ভারতের সীমার ওই ভেতর দিকে আমরা যেটা দেখেছি কৃষি জমি, তারও নাকি ভিতরে তারা আপনার এখানে চাষাবাদ করে ধান। তার পাশাপাশি এমনি এই যে বনভূমির ভেতরে তারা থাকে, মূলত
দেখুন এই যে আমার চারপাশ থেকে কিন্তু এই যে বনভূমি, এই বনভূমি থেকে মোটামুটি তারাও কিন্তু কিছু রসদ পায়, মানে যেমন জ্বালানি, তারপরে কিছু ফল পাকড়ের গাছও কিন্তু রয়েছে এই গ্রামের মধ্যে। যেটা সবচেয়ে বেশি নোটিস করছে মিজান ভাই, সেটা হলো প্রত্যেকটা বাড়িতে লিচু গাছ রয়েছে। শুধু লিচু গাছ না, তার পাশাপাশি আরো অনেক রকমের গাছ আমরা দেখেছি। তো সবকিছু মিলিয়েই মূলত এই গারোদের জীবনধারা এখানে এই বনভূমির ভেতরে, মানে টিলার উপরে। আর এখানে তারা মূলত একেবারে প্রকৃতির সাথে নিবিড়, মানে প্রকৃতির সাথে তাদের জীবনযাপনের একটা সামঞ্জস্যতা রয়েছে। তারা প্রকৃতিকে মানে কখনোই অবহেলা করে না। গারোরা এখন খ্রিস্টান, কিন্তু এর পূর্বে তারা খ্রিস্টান ছিল না। আপনারাও জানেন তারা কিন্তু মানে খ্রিস্টান হয়েছে হলো ব্রিটিশ পিরিয়ডে, যখন ব্রিটিশরা এই দেশে আসে। তারপর কিন্তু এই সীমান্তবর্তী জনপদের এই গারোরা মোটা দাগে আপনার ওই পূজা পার্বণ বলতে প্রকৃতি পূজা করত, এবং তাদের নিজস্ব একটা মানে ধর্ম ছিল। সেইটা থেকে পরবর্তীতে তারা ওই খ্রিস্টানরা তো জানেনই আপনার কনভেন্স করতে কিন্তু খুবই ওস্তাদ, এবং এরাই কিন্তু সবচেয়ে বেশি মানুষকে ধর্মান্তরিত করে। হ্যাঁ, তো তারা কিন্তু এই বিভিন্ন বিষয়ে আছে সেখানে, মানে অর্থ তো আছেই, তারপরে তাদের অবশ্যই একটা জিনিস লাভও হয়েছে। এই সীমান্তবর্তী জনপদে এই গারো কমিউনিটির মানুষজন মূলত শিক্ষা গ্রহণ করতে পারছে খ্রিস্টানদের জন্য। এটা যদি না হতো তাহলে কিন্তু তারা আসলে শিক্ষাটা গ্রহণ করতে পারতো না, তারা কিন্তু এখন অশিক্ষিত থেকে যেত। আরেকটা কথা, এই যে দেখছেন এখানে কিন্তু যে শিমুল আলু যেগুলো, সেগুলো চাষ করা হয়েছে ওই যে ভেতরে। আর আমরা কিন্তু মানে এখানে যে ওই যে দিদি বললো সে বাড়িঘর, গারো ভাড়া বাড়ি, এই যে আমরা কিন্তু এসে পড়ছি। দেখুন এই যে এখান থেকে কিন্তু তাদের ঘর বাড়ি, সামনেও আছে এই যে ধান ঝাড়ছিল যে দিদি, সেই দিদির কথায় এই ভেতর দিকে আসলে আসলাম, কিন্তু এই ভেতরে যে বাড়িঘর আছে এটা কিন্তু আমরা জানতাম না। তো এখানে এসে এইখানে যে বাড়িটা লক্ষ্য করলাম, এই বাড়িটা এতটাই সুন্দর, মাটির ঘর, কিন্তু তাদের মেঝেটা কিন্তু আপনার পাকা, মানে খুবই সুন্দর লাগলো আমার কাছে এই বিষয়টা। মানে উপরে মাটি এখনো রয়েছে, টিনের তাদের চাল, আর তার পাশ দিয়ে যে তাদের মেঝেটা, এই জায়গাটা কিন্তু আপনার পাকা করেছে। খুব দারুণ একটা বাড়ি এই বাড়িটা। বাড়িতে দর্শক এক দিদি আছে, দিদি খুবই মিশুকে একজন মানুষ। দিদি এখানে কাঠ খড়ি মানে কাটতেছে রান্না করার জন্য। এই যে দিদি, এই যে দেখেন, এই যে দিদি গারোদের যে ঐতিহ্যবাহী পোশাক যেটাকে বলে দকমান্দা নাকি, দকমান্দা, সেই দকমান্দা কিন্তু পরে আছে। আরেকটা কথা, এই যে আপনার গারো যারা রয়েছে কমিউনিটির, তাদের ভেতরে একটা রীতি আছে, যে রীতিটা হচ্ছে এরকম যে মানে মেয়েদের বাড়িতে জামাই আসে। হ্যাঁ, আছে, মেয়ের বাড়িতে জামাই আসে, তাই তো, মানে বিয়ে দেওয়ার পর। যেমন অন্যান্য যারা আছে আমাদের এই বাংলাদেশের ভিতরে, অধিকাংশ ক্ষেত্রে জামাই বাড়িতে মেয়ে যায়। আর কারণ হচ্ছে দর্শক আপনার যে মাতৃকতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সেখানে মেয়েরা কিন্তু মায়ের যে সম্পত্তি সেটা পায়। এই জন্য হলো জামাই মেয়ের বাড়িতে আসে। এটা কি সম্পত্তির লোভে আসে নাকি দিদি? সম্পত্তি থাকলে দিব, সম্পত্তি না থাকলেও আহে। তাহলে আসলে এটা জিনিস তো, তাহলে আমারও কষ্ট কম করা লাগতো যদি কোনো গারো মেয়েকে বিয়ে করতাম, তাহলে তো তার সম্পত্তিটা পাইতাম। আবার গারো মেয়েরা অনেক কাজও করে, অনেক পরিশ্রম করে, এটা তো আমাদের বাঙালিদের মধ্যে নাই। হ্যাঁ, তো তাহলে আমরা লাভবানই হইতাম গারো বিয়ে করলে, নাকি দিদি? আমি ছেলে 3 জন, না ছেলে 3 জন লাগি বউ আছে। আচ্ছা, একজন তো মারা গেছে, আরো 2 জন আছে। 2 জন আছে। আবার মেয়ে 3 জন আছে। আচ্ছা, আচ্ছা, একজন মেয়েটা বউ ফাটাইছে, 2 জন লাগি জামাই আছে। জামাই আছে 2 ভাই আগে। 2 ভাই? হ্যাঁ, এক মারে। খুব দারুণ তো, এক মারে একবারে 2 ভাই, শুধু ভাই, বড় ভাই আনসিকা। বাহ, খুব সুন্দর। তা দিদি আছেন তো ভালোই আপনারা এখানে? আচ্ছা, দেখি তো আমার দেখা যায় নাকি। দর্শক একটা আয়না পাইছি, আমাকে দেখা যায় কিনা দেখুন, কি সুন্দর মাটির দেয়ালের সাথে আয়না, মানে
শৈল্পিকতা যাকে বলে, শিল্প যাকে বলে, আসলে সত্যি কথা বলতে কি আদিবাসীদের ভেতরে সেই শিল্পবোধ, নান্দনিকতা আছে। তারা কত সুন্দর একটা জায়গায় মানে আপনার কি জিনিসটা তৈরি করছে দেখেন, চতুর্পাশ দিয়ে মাটি, এবং এমন ভাবে জিনিসটাকে ফিট করছে মনে হচ্ছে একটা বিল্ডিং বাড়িতে ফিট করা, তাই না? দর্শক, আমরা কিন্তু ঘুরতে ঘুরতে এই বানাইপাড়ার একেবারে শেষ বাড়িতে এসে পড়েছি। মানে এরপরে হচ্ছে আপনার কৃষি জমি। আর এই যে আমরা শুরুতে যে কৃষি জমিগুলো দেখেছি তারই যে একটা মানে ধারাবাহিকতা, সেটা কিন্তু এইখান থেকে নেমে একেবারে ভারতের যে সীমা, সেই সীমা পর্যন্ত চলে গেছে। তো এই যে আসুন আমরা শেষ বাড়িটা দেখে যাই, কারণ শেষ বাড়িটা দেখবো বলেই এতটা দূরে এসেছি। দর্শক, শেষ বাড়িতে এই যে এক দাদা আমাকে কনফার্ম করলো যে তার বাড়িটাই মোটামুটি বানাইপাড়ার শেষ বাড়ি। এরপরেই হচ্ছে আপনার এইদিকে যে পাহাড়ি বনভূমি, এইদিকেও কি সীমানা আছে নাকি দাদা? ভারতের সীমানা আছে? ভারতের সীমানা আছে। ও, এই নাকি আপনারা নাকি এই বনভূমির ভেতরে আরো ভেতরে কৃষি কাজ করেন? না, ওখানে তো মানে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা তো ওইটা। হ্যাঁ, ওখানে যেতে দেয় না? না, যেতে দেয় অবশ্য, কিন্তু আমরা তো ওখানে কি কাজ করবো, এক লাকড়ি ছাড়া তো কোনো উপায় নেই ওইদিকে বর্ডার। গরু চড়ানো যায় না? হ্যাঁ, গরু চড়ানো যায়। গরু চড়াতে দেয়? হ্যাঁ, দেয়। হ্যাঁ। দেয়। আবার অনেক সীমান্তে দেখছি কি আপনার যে গরুগুলো সেগুলো অনেক সময় ভারতের বিএসএফরা নিয়ে নেয়, এখানে কি এরকম না, সমস্যা হয়? এখানে মানে আমাদের এই এলাকায় কোনো চুরটামি নাই তো, আচ্ছা। এর জন্য আর কি বিএসএফ এরা আর কি কিছু বলে নেয় না। হ্যাঁ, না। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, শেষ বাড়িতে আসার পর দাদার সাথে তো কথা হলো, এখানে দিদিকে দেখছি মাছ কাটছে। তারা সুখী পরিবার। দাদা মাছ ধরছে নাকি দিদি মাছ ধরছেন, কোনটা করছে? দুজনে মিললে ধরছেন? ও, দিদিরা কিন্তু দেশীয় প্রজাতির যে মাছ, প্রিয় দর্শক, পুঁটি মাছ, সেটা কিন্তু ধরছে, এবং দিদি এই যে কেটেছে সুন্দর করে, কেটে রান্না করবে। তো দিদি, কি দিয়ে রান্না হবে আজকে? আলু গুঁড়া দিয়ে। আলু গোটা দিয়ে? আলু গোটা ছাড়া আর কিছু নেই? না। তাহলে দিদিরা কি গরিব নাকি? একেবারে গরিব। একেবারে গরিব। আপনাদের জমি জমা নাই? এইটা কিন্তু আসলে কিছু থাকলেও মানে আবাদ করা যায় না, মানে ওখানে তো বর্ডার এলাকা, বর্ডারের সাথে মানে আমার জমি, এর জন্য মানে এই জমিটা আবাদ করা যাইতেছে। ও আচ্ছা। দর্শক, দাদাদের জমিতে একটু চাষাবাদ করতে কষ্ট হয়, তার কারণ হচ্ছে পাহাড়ি বনভূমির ভেতরে তার যে জমি, আসলে একটু ছায়া ঠায়া পড়ে, আর তার পাশাপাশি সম্ভবত আপনার হাতিও এসে নষ্ট করে ফসল, যার কারণে তাদের মানে কৃষি সেক্টরটা মানে তাদের সীমিত। চেষ্টা করে তার মধ্যে যতটুকু সম্ভব যে আপনার ক্ষেত খামার করে জীবিকা নির্বাহ করার, কিন্তু আসলে তাদের পরিসরটা ছোট, এখানে কিছু করার নেই। তারপর তারা মোটামুটি ভালো আছে নাকি? হ্যাঁ, ভালো আছে, সামগ্রিক অর্থে তারা ভালো আছে। দুধ ভাত, বাহ, দুধ ভাত খাচ্ছে। নাম কি তোমার? ওরে বাবা, এই নাম তো আমি মনে রাখতে পারবো না, অনেক কঠিন নাম তো। রান্না করলেন দিদি? কি রান্না করলেন আজকে? ডাল, ডিম, তারপরে কচু, আলু, ও, তো অনেক কিছু। হ্যাঁ, আমার বাড়ি নালিতা বাড়ি। হ্যাঁ, নালিতা বাড়ি আমার বাসা। নালিকা। নালিতা বাড়ি ভাইয়ার ঘর। ও, দিদি মনে হয় একটু কানে কম শোনেন না দিদি, কথা শুনতে পান না এখন? ও, বয়স কত হয়েছে? বয়স কত হয়েছে? বয়স জানেন না? 40 বছর। তা ভালো থাকেন দিদি। হ্যাঁ, ভালো থাকেন। হ্যাঁ, কইটা হ? আমি নালিতা বাড়ি। নালিকা? নালিতা বাড়ি, নালিতা বাড়ি। কোনোবার নালিকা? আমি তো দেখি নাই। এবার বুঝছেন? তো দর্শক, বানাইপাড়ার গারোদের জীবন বৈচিত্র্য নিয়ে আজকের আমাদের পর্বটা এ পর্যন্তই। প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না, আর লাইক করার পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কিন্তু নিয়মিতভাবেই এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য করে যাচ্ছি এই পোড়ামাটির বাসি চ্যানেলে। তো আর দর্শক কথা বলবো না, আজকের মতো বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।